এটি অবতল দর্পণের পার্ট 2। যারা অবতল দর্পণের পার্ট 1 দেখনি তারা আগে অবতল দর্পণের পার্ট 1টা দেখবে, তবে অবতল দর্পণের পার্ট 2 এই ভিডিওটি পুরোটি বুঝতে পারবে। আজকের ভিডিওতে প্রথমে আমরা জানব যে তিন ধরনের দর্পণের কথা আমরা জেনেছি, অবতল, উত্তল এবং সমতল। সেই তিন ধরনের দর্পণকে আমরা কিভাবে চিনব। তো এই তিন ধরনের দর্পণ দেখতে কেমন হয়? অবতল দর্পণ ঠিক এরকম দেখতে হয়। এটা ঠিক যেন একটি চামচ বা একটি কড়াইয়ের যে অংশে খাবার, চামচের ক্ষেত্রে যে অংশে খাবার তোলা হয় বা কড়াইয়ের ক্ষেত্রে যে অংশে খাবার রাখা হয় তার মতো দেখতে অবতল দর্পণটি এরকম দেখতে হয়। উত্তল দর্পণটি কড়াইয়ের ঠিক পিছনের অংশটা, মানে কড়াইটাকে যদি উল্টো করে রাখা হয় বা চামচের উল্টো অংশটা, চামচটাকে যদি উল্টো করে রাখা হয় তার মতো দেখতে হয়। আর সমতল দর্পণ তো প্লেন, মানে একটি খাতার তলের মতো হয়, যেটা আমরা বাড়িতে ব্যবহার করি, সেটি সমতল দর্পণ। তো অনেকে ভাবতে পারো যে এই দর্পণগুলো তো খালি চোখে দেখলেই বোঝা যাবে যে অবতল দর্পণ এই দিকে বাঁকা থাকবে, উত্তল দর্পণ এই দিকে বাঁকা থাকবে, আর সমতল দর্পণ তো পুরোপুরি সমতল হবে। কিন্তু এই দর্পণগুলোর যে বাঁকা, যেখানে যতটা বাঁকা দেখানো হয়েছে এতটা বাঁকা আসলে থাকে না, এরা খুব কম বাঁকা হয়। মানে খালি চোখে এদের যে কতটা বাঁকা সেটা তুমি খালি চোখে আলাদা করতে পারবে না, তিনটেই খালি চোখে একই দেখাবে। অর্থাৎ খালি চোখে দেখে আমরা বলতে পারবো না কোনটি অবতল, কোনটি উত্তল এবং কোনটি সমতল দর্পণ। দ্বিতীয়ত, এরকম ভাবেও অনেকে বলতে পারো যে অবতল দর্পণে যদি আমরা হাত দিই তো ভেতরের দিকে আঙুলটা যেন একটু ভেতরে ঢুকে যাবে। উত্তল দর্পণের ক্ষেত্রে আঙুলটা একটু উপর দিকে যদি টাচ করি তো আঙুলটা যেন উপরে উঠে থাকছে। আর সমতলে আঙুলে যেমন রাখবো, অর্থাৎ প্লেন বা সমতল একটা জায়গা এরকম আমাদের ফিল হবে যদি হাত দিই। কিন্তু যে প্রশ্ন দেওয়া হয় তাতে বলা হয় যে তুমি হাত না দিয়ে, অর্থাৎ স্পর্শ না করে কিভাবে বুঝবে যে কোনটি অবতল, কোনটি উত্তল এবং কোনটি সমতল দর্পণ। এর জন্য যা লাগবে তা হলো, শেষ ভিডিওতে আমরা একদম শেষে একটি অবতল দর্পণের সামনে খুব কাছাকাছি যদি একটি বস্তুকে রাখা হয় তো খুব কাছাকাছি পজিশন, মানে কি পজিশন ছিল, সব থেকে দূরের পজিশন ছিল ইনফিনিটে রাখা, অর্থাৎ অসীমে যদি বস্তু রাখা হয়, এবং সব থেকে কাছের পজিশন ছিল বস্তুকে যদি ও মানে মেরু এবং এফ অর্থাৎ ফোকাসের মাঝে কোথাও রাখা হয়, সেটি ছিল সব থেকে কাছের পজিশন। মানে একটি ধরো খরগোশ নিয়ে এলে, সেই খরগোশকে যদি তুমি এই তিনটে দর্পণের সামনে নিয়ে যাও তো কোন দর্পণে কি দেখতে পাবে সেটা বুঝি। যদি খরগোশটিকে, এক্ষেত্রে দেখো এই জিনিসটাকে বুঝে নিই যে যদি আমরা বস্তুকে ও আর এফ এর মাঝে রাখি, পি কিউকে, তবে তার প্রতিবিম্ব যেটা হয় সেটা বস্তুর থেকে আকারে অনেক বড় দেখতে হয়, এটা আমরা দেখতে পাচ্ছি। একই রকম ভাবে এই পি কিউ এর জায়গায় যদি তুমি খরগোশ বসিয়ে দাও, মানে খরগোশটা এখানে বস্তুর কাজ করছে, এবং যদি ওই বস্তুটিকে যেখানে বসানো হয়েছে সেটি অবতল দর্পণের সামনে হয়, যদি হয়, তবে সেই খরগোশটি যে আকারের দেখতে তার থেকে অনেক বড় দেখাবে, অর্থাৎ খরগোশটাকে অনেক বড় দেখাবে, মোটা সোটা দেখাবে, যদি সেটি অবতল দর্পণের সামনে থাকে। এভাবে আমরা অবতল দর্পণকে চিনতে পারি। সমতল দর্পণের ক্ষেত্রে যদি আমরা বস্তুটিকে সমতল দর্পণের সামনে নিয়ে যাই তবে কি দেখতে পাবো, যে আমরা সমতল দর্পণে কি দেখি, আমরা যে যেমন হই ঠিক সেরকমই যেন সমতল দর্পণে দেখায়। কোনো একজন মানুষ যেমন থাকে তেমনই দেখায়, এমন হয় না যে সমতল দর্পণের সামনে, অর্থাৎ বাড়িতে ব্যবহার করা হয় যে আয়না, তার সামনে গেলে তুমি মোটা হয়ে যাও বা পাতলা হয়ে যাও, তুমি যেমন আকারের ঠিক তেমনই দেখাবে। যদি কারো বাড়িতে ব্যবহৃত আয়না এরকম হয় তাহলে আয়নাটি অবশ্যই সমতল নয়। সমতল দর্পণের ক্ষেত্রে যে কোনো মানুষ বা একটা খরগোশকে যদি দর্পণের সামনে রাখা হয় তাহলে খরগোশটি যেমন আকার বা আকৃতির দেখতে ঠিক তেমনই দেখাবে। তাহলে কি শিখলাম? অবতলের ক্ষেত্রে খরগোশটি অনেক মোটা সোটা এবং বড় দেখাবে, সমতল দর্পণের ক্ষেত্রে খরগোশটিকে যেমন আকার এবং আকৃতি ঠিক তেমনই দেখাবে। এরপরে যদি উত্তল দর্পণের সামনে খরগোশটিকে বসানো হয় তবে খরগোশটিকে অনেক ছোট আকারের দেখাবে। অর্থাৎ এই তিন দর্পণকে আমরা এভাবে চিনতে পারি। তাহলে যে দর্পণের সামনে নিয়ে গেলে খরগোশটি বড় আকারের হয়ে যাবে, খরগোশের প্রতিবিম্ব কোথায়? আয়নাটির ভেতরে। আয়নার ভেতরে যেটা দেখতে পাই সেটা হচ্ছে প্রতিবিম্ব। তো যে আয়নার সামনে খরগোশটিকে নিয়ে গেলে আয়নার ভেতরে গঠিত প্রতিবিম্ব বড় আকারের দেখাবে সেটি হবে অবতল দর্পণ। যে আয়নার সামনে নিয়ে গেলে
খরগোশটি যেমন আকারে ঠিক তেমনই দেখাবে সেটি হবে সমতল দর্পণ, এবং যে আয়নার সামনে নিয়ে গেলে খরগোশটি যেমন দেখতে তার থেকে ছোট আকারে দেখাবে সেটি হবে উত্তল দর্পণ। এখন এই 3 ধরনের দর্পণ তাহলে আমরা এইভাবে চিনতে পারি, হাত না দিয়ে দর্পণে, অর্থাৎ স্পর্শ না করে এইভাবে আমরা দর্পণকে শনাক্ত করতে পারি। এরপরে এই যে 3 ধরনের দর্পণ নিয়ে পড়লাম, ধরো এই 3 ধরনের দর্পণ কি আমাদের ডেইলি লাইফ অর্থাৎ প্রতিদিনের জীবনে কি এর কোনো ব্যবহার আছে? চলো কয়েকটি উদাহরণ দেখি, যেখানে আমরা বুঝবো যে এগুলো আমরা কোথায় কোথায় কোন ধরনের দর্পণ ব্যবহার করব, মানে কোথায় অবতল ব্যবহার করা উপযুক্ত, কোথায় উত্তল দর্পণ ব্যবহার করলে সেটা পারফেক্টলি ম্যাচ করবে ওই জায়গার জন্য, কোথায় আমরা সমতল দর্পণকে ব্যবহার করতে পারি। প্রথমে বুঝবো যে আমরা যে দর্পণ ব্যবহার করব সে দর্পণ কেন ব্যবহার করতে যাব। এই 3টে দর্পণের মধ্যে যে কোন দর্পণটাকে ব্যবহার করব তা নির্ভর করবে আমার কাজের চাহিদাটা কি। যেমন দেখো, প্রথমে দাঁতের ডাক্তার বা দন্ত চিকিৎসকগণ যে দর্পণ ব্যবহার করবে সে দর্পণটি কি হওয়া উচিত। তো প্রথমে দেখবো দাঁতের চিকিৎসক, যে দাঁতের ডাক্তার, উনি কি চান, ওনার চাহিদাটা কি। ওনার চাহিদা হলো যে ওনার কাছে আসা পেশেন্ট এর দাঁত যাতে বড় করে দেখায়, অর্থাৎ দাঁতের ভেতরে দাঁতের ছোট ছোট যে ছিদ্রগুলো থাকে দাঁতের 2 দাঁতের মাঝে, সেগুলোকে ও যাতে বড় করে দেখতে পায়, তাতে দাঁতের ভেতরে থাকা কোনো পোকাকে সে বড় করে দেখতে পায়। এটা তার চাহিদা বলতে পারো। অর্থাৎ তিনি কি চাইবেন, অবতলে বড় করে দেখাতো প্রতিবিম্ব, উত্তলে ছোট দেখাতো, আর সমতলে সমান আকারের দেখাতো। তাহলে নিশ্চয়ই তিনি অবতল দর্পণকে নেবেন, যাতে অবতল দর্পণে বড় করে দাঁতটাকে দেখায় এবং তিনি সঠিকভাবে পরীক্ষা করতে পারেন দাঁতটির। অর্থাৎ দাঁতের ডাক্তাররা অবতল দর্পণ ব্যবহার করবেন। এরপরে দাড়ি কাটার সময় নাপিতরা যে দর্পণ ব্যবহার করে, যে আয়না ব্যবহার করে, সেটিও অবতল দর্পণই নেওয়া হয়। তার কারণ এক্ষেত্রেও আমাদের যে মুখ সেটাকে যদি বড় করে দেখায় আয়নার ভেতরে, তবে নাপিতের দাড়ি কাটতে সুবিধা হবে এবং সে ভালোভাবে দাড়ি কাটতে পারবে। সেই কারণে দাড়ি কামানোর জন্য নাপিতরা অবতল দর্পণ ব্যবহার করে থাকে। তাহলে এই 2 ক্ষেত্রে আমরা অবতল দর্পণকে নিব। বারবার কিন্তু চাহিদাটাকে দেখা হচ্ছে যে চাহিদাটা কি, যেখানে বড় করে কোনো কিছু দেখার প্রয়োজন হবে সেখানে আমরা অবতল দর্পণ ব্যবহার করব। এই কারণে এই 2 ক্ষেত্রে আমরা অবতল দর্পণ ব্যবহার করে থাকি। এরপরে আমরা জানবো যে গাড়ির যে ভিউ ফাইন্ডার হয়, গাড়ির ভিউ ফাইন্ডার মানে কি, দেখবে যে কোনো মোটর বাইক বা 4 চাকা গাড়ির ড্রাইভারের পাশে ছোট্ট একটা আয়না থাকে, যে আয়নার সাহায্যে তারা পিছনে থাকে, সে যখন গাড়ি চালায় তো তার পিছনে থাকা গাড়িগুলো যেন সে ওই আয়নায় তাকালেই দেখতে পায়, তাকেই বলা হয় ভিউ ফাইন্ডার। তো এই গাড়ির যে ভিউ ফাইন্ডার আছে, সেই ভিউ ফাইন্ডারের লক্ষ্য কি, মানে চাহিদাটা কি। ভিউ ফাইন্ডার দিয়ে যেন আমরা পিছনে থাকা যত বেশি গাড়ি দেখতে পাবো ততই তা আমাদের পক্ষে বেশি সুবিধাজনক। এই কারণে আমরা এখানে উত্তল দর্পণকে ব্যবহার করি। তার কারণ উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র অর্থাৎ ফিল্ড অফ ভিউটা বেশি। এই দৃষ্টিক্ষেত্র বা ফিল্ড অফ ভিউ মানে কি, যদি সহজভাবে এটা বুঝতে চাই, ধরো যদি এখানে সমতল দর্পণ লাগানো হতো গাড়ির ভিউ ফাইন্ডারে, তবে আমরা যে গাড়িতে বসে আছি তার পিছনে থাকা যদি 20টা গাড়িকে আমরা দেখতে পেতাম, সমতল দর্পণের পরিবর্তে যদি উত্তল দর্পণ ব্যবহার করা হয়, তবে সেই 20-র পরিবর্তে আমরা 50টা গাড়ি, আমাদের গাড়ির পিছনে থাকা 50টা গাড়িকে দেখতে পাবো। অর্থাৎ আগে আমরা 20টা গাড়িকেই যেন কভার করতে পারছিলাম, মানে আমাদের যে দৃষ্টিক্ষেত্র সেটা 20টা গাড়ি পর্যন্ত ছিল, এখন আমরা 50টা গাড়িকে দেখতে পাচ্ছি। মানে দৃষ্টির যে ক্ষেত্র, ফিল্ড অফ ভিউ, সেটা কি হলো, বেড়ে গেল। তো ফিল্ড অফ ভিউ সব থেকে এই 3 দর্পণের মধ্যে বেশি হলো উত্তল দর্পণে। সেই কারণে আমরা উত্তল দর্পণকে গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে ব্যবহার করে থাকি। এর পরবর্তী, এটা বেশ গুরুত্বপূর্ণ পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, যে মোটর গাড়ির যে হেডলাইট হয় বা সার্চ লাইট হয় সেখানে কোন দর্পণ ব্যবহার করব। আমরা যে 3 ধরনের দর্পণ পড়েছি তার থেকে এটি আলাদা ধরনের নতুন এক দর্পণ। এই দর্পণকে বলা হয় অধিবৃত্তীয় দর্পণ। অধিবৃত্তীয় দর্পণ। তো এই যে অধিবৃত্তীয় দর্পণ হয়, অধিবৃত্তীয় দর্পণ ঠিক কেমন, এই দুটো দিক যেটা আছে দর্পণের এটা হলো চকচকে অংশটা, আর এই দিকটায় যেন
গেরুয়া কালারের প্রলেপ দেওয়া থাকে, যারা প্রথম ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই ম্যাচ করতে পারছো। তো এই অংশটা গেরুয়া কালারের প্রলেপ দেওয়া থাকে, তাহলে এইটুকু অংশ হলো চকচকে। এবার কড়া কি হয় যে এই ধরনের দর্পণের বিশেষ বৈশিষ্ট্য হলো যে এর একটি ফোকাস থাকে। ফোকাস, এই ফোকাসে গাড়ির যে লাইটটা হয়, গাড়ির যে হেডলাইট, গাড়ির হেডলাইটে তো ছোট্ট একটা বাল্ব বসানো থাকে ভেতরে। তো গাড়ির বাইরে থাকা কাঁচের কথা কিন্তু বলা হচ্ছে না। গাড়ির হেডলাইটে বাইরে এই অংশটাই তো একটা কাঁচ থাকে, সেই কাঁচটার কথা কিন্তু মোটেও বলা হচ্ছে না। এই যে কাঁচটা থাকে, এই কাঁচটার কথা বলা হচ্ছে না। এই কাঁচের ভেতরের যে অংশটা থাকে, সেই ভেতরের অংশটার কথা বলা হচ্ছে। যেমন দেখবে টর্চের ক্ষেত্রে বাইরে যে কাঁচটা থাকে, সেই কাঁচের কথা আমরা বলছি না, কিন্তু কাঁচের তো দুই দিকটা দেখা যায়। আমরা কাঁচের ভেতরে যেটা থাকে দর্পণ, সেই দর্পণের কথা বলছি। সেই দর্পণটা কেমন দেখতে হয়? অধিবৃত্তাকার দেখতে হয়। এই দর্পণের ভেতর একটা ফোকাস বিন্দু থাকে, সেই বিন্দুতে ওই লাইটটাকে বসিয়ে দেওয়া হয়। লাইট মানে বাল্বটাকে বসিয়ে দেওয়া হয়। তো বাল্বটা যদি এখানে বসে থাকে, এটা হলো সেই যেন কাঁচটা। একটা টর্চ লাইটের সঙ্গে নিশ্চয়ই ম্যাচ করতে পারছো। টর্চ লাইটের এরকম একটি কাঁচ থাকে, আর ভেতরে একটা অংশ থাকে যার ভেতরে বাল্ব বসানো থাকে। তো এইটাই হলো সেই দর্পণটা, এই অংশটুকু দর্পণটা। তো এই দর্পণের ফোকাসে একটা বাল্বকে বসিয়ে দেওয়া হয়। ফোকাসে, তো ফোকাসে যদি বাল্বটাকে বসানো হয়, তো এখান থেকে যতগুলো রশ্মি বেরোবে, যেমনটা এই ছবিতে এঁকেছি, তো যখনই রশ্মি বেরোবে, তো রশ্মি বেরোনোর পর এখানে প্রতিফলিত হওয়ার পর তা এই লাইনের সঙ্গে সমান্তরালভাবে বাইরে বেরোয়। অর্থাৎ এক্ষেত্রে যে আলোটা বেরোচ্ছে সেই আলোটা সমান্তরাল আলো। তো সমান্তরাল আলো হওয়ায় যখন গাড়ির হেডলাইটের সাহায্যে আমরা কাছে বা দূরের জিনিস দেখি, তো সেটা যে আলোটা বেরোয় সেটা এরকমভাবে বেরোয়। তো যখন আলোটা এরকম বেরোয়, চারিদিকে দেখো আলো ছড়াচ্ছে না, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে এ যেন হিট করবে। তো সেই অংশটাকে আমরা ঝকঝকে ভাবে দেখতে পাবো, যেহেতু সব আলোগুলো সমান্তরাল। যেমনটা টর্চের ক্ষেত্রেও হয়ে থাকে আর গাড়ির হেডলাইটেও হয়ে থাকে। এই কারণে যেহেতু এখানে একটি অধিবৃত্তাকার দর্পণ বসানো থাকে, তাই এখানে যে ছোট্ট বাল্বটা বসানো থাকে, সেখান থেকে যতগুলো আলো বেরোয় সেগুলো প্রতিফলনের পর সমান্তরালভাবে বেরোয়। সমান্তরালভাবে বেরোলে আমরা যে জায়গাটা দেখতে চাই সেটা স্পষ্টভাবে দেখতে পাই এবং আলোটা চারিদিকে ছড়িয়ে যায় না। এই কারণে গাড়ির হেডলাইটে এবং যে সার্চ লাইটগুলো হয়, এইসব লাইটে, সার্চ লাইট বা সার্কাসে যে লাইট ব্যবহার করা হয়, যার সাহায্যে চারিদিকে অনেকটা দূর পর্যন্ত দেখা যায়, যেটা কিনা সার্চ লাইট বলা হয়, তো এই ধরনের লাইটগুলোতে আমরা অধিবৃত্তাকার দর্পণ ব্যবহার করে থাকি। ক্লাস 10-এর জন্য প্রতিফলনে এতটুকুই আছে। এরপরে আমরা প্রতিসরণ পড়ব। তো আজকের ভিডিওতে এতটাই। কিন্তু যারা পার্ট 1 দেখোনি, তবে পার্ট 1 আগে দেখবে, তারপরে পার্ট 2 দেখতে শুরু করবে, তবেই পুরো ভিডিওটা বুঝতে পারবে।